দীপ্র স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত। আজকের আমরা এসএলএসটির আরও একটি প্র্যাকটিস সেট নিয়ে হাজির হলাম। তাই সমস্ত মক টেস্ট পরীক্ষার্থীরা খাতা পেন নিয়ে বসে পড়ো আর মক টেস্টের জন্য তৈরি হয়ে যাও। চলে আসবো আজকের আমাদের প্রথম প্রশ্ন কি দেখে নেব। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি ছিল? তাহলে প্রথম প্রশ্ন কি দেখলাম, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম। তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে, চারটে অপশান একটু আমরা সবাই ভালোভাবে খেয়াল করে নেব যে চারটে অপশান কি হচ্ছে, তা এর মধ্যে দিয়ে কোনটা হচ্ছে আমাদের উত্তর। তোমরা সবাই যেটা ঠিক করে নিয়েছো, অপশান ক প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। আমরা জানি যে বাংলা কথা সাহিত্যে অন্যতম খ্যাতিমান একজন লেখক হলো মানিক বন্দ্যোপাধ্যায়। ইনি বাংলা সাহিত্যের অনেক সমৃদ্ধ রচনা, গল্প আমাদেরকে উপহার দিয়েছে। চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন দেখে নেব। দ্বিতীয় প্রশ্ন কি বলছে, আকাশে সাতটি তারা কবিতায় নীরবতাটা কেমন? তাহলে সেই জায়গা থেকে আমাদের যে ক খ গ ঘ চারটে অপশান দেখা পাচ্ছি, সেই অপশানের মধ্যে আমাদের উত্তর লুকিয়ে রয়েছে। তাহলে দেখে নেব কোনটা হচ্ছে উত্তর। অপশান গ ব্যথিত। তাহলে নীরবতাটা কেমন ছিল? ব্যথিত। যে আমাদের এই আকাশে সাতটি তারা কবিতাটি, এটা নেওয়া হয়েছে জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে। আমরা সবাই জানি কি জীবনানন্দ দাশের ডাক নাম ছিল নীলু এবং তিনি প্রকৃতিপ্রেমিক কবি ছিল। প্রকৃতির সন্ধ্যার আকাশে বাংলার যে সৌন্দর্য, তা আমাদের সামনে এই কবিতার মধ্যে দিয়ে তুলে ধরেছে। একটু খেয়াল করে দেখে নেব যে বরিশাল জেলার 23শে জানুয়ারি 1899 সালে এই প্রকৃতিপ্রেমী কবি জীবনানন্দ দাশের জন্ম এবং মৃত্যু কলকাতার বালিগঞ্জে 1954 সালে ট্রাম দুর্ঘটনায়। যাই হোক, চলে আসবো আজকের আমরা পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 3 নম্বর প্রশ্নে কী বলছে দেখে নেব। গোপীনাথ মহান্তি কত সালে জ্ঞানপীঠ পুরস্কার পায়? গোপীনাথ মহান্তি কত সালে জ্ঞানপীঠ পুরস্কার পায়? তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে আমরা সবাই দেখতে পাচ্ছি কত সালে। তাহলে উত্তর হচ্ছে, তোমরা সবাই যেটা ঠিক করে নিয়েছো, 1973 সালে তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল। এই গোপীনাথ মহান্তি ওড়িশা সাহিত্যের একজন স্বনামধন্য খ্যাতিমান সাহিত্যিক ছিলেন। তিনি মাটির মাতলার জন্য এই পুরস্কারটি তিনি 1973 সালে পেয়েছিলেন। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব। পুরুষ পরীক্ষা। পুরুষ পরীক্ষা কার লেখা? সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে, চারটে অপশান একটু খেয়াল করে দেখে নেব যে চারটের মধ্যে কোনটা হচ্ছে উত্তর। তোমরা সবাই যেটা ধরে নিয়েছো, হরপ্রসাদ রায়। এখানে আমরা অপশান ঘতে হরপ্রসাদ রায় রয়েছে, তাই আমরা হরপ্রসাদ নিলাম। কিন্তু এছাড়াও যদি আমাদের বিদ্যাপতি অপশানে থাকতো, সেক্ষেত্রে বিদ্যাপতিও উত্তর হতো। তবে আমাদের এই যে পুরুষ পরীক্ষা, এটা নীতি বিষয়ক গল্প এবং উপাখ্যান সংকলন। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন 5 নম্বরে কী হচ্ছে, জ্ঞান যেখানে গেছে সেখানে কি আছে? তাহলে আমরা কি দেখা পাচ্ছি, জ্ঞান যেখানে গেছে সেখানে কি রয়েছে? চারটে যে অপশান রয়েছে, চারটের মধ্যে কোনটা হচ্ছে উত্তর? অপশান ঘ ধোঁকা। এটা 1977 সালে আইয়াপ্পা পানিকর রচিত শিক্ষার সার কাছ থেকে নেওয়া হয়েছে। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 6 দাগে কী বলছে, নবীনচন্দ্র ইনস্টিটিউশনে পড়বার সময় কোন শিক্ষকের সহায়তা পেয়েছিলেন নজরুল? তাহলে আমাদের সেই জায়গা থেকে যে চারটে অপশান রয়েছে দেখে নিচ্ছি। চারটে অপশানের মধ্যে কোনটা হচ্ছে উত্তর? অপশান ক কুমুদরঞ্জন মল্লিক। কুমুদরঞ্জন মল্লিক। চলে আসবো আজকে আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 7 দাগের প্রশ্ন কি বলছে দেখে নেব। কর্ণ যুদ্ধক্ষেত্রে কিভাবে বিফল হয়েছিল? তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে, তোমরা সবাই ভালোভাবে খেয়াল করো এবং আশা করি তোমরা মনে মনে উত্তরও ঠিকই করে নিয়েছো। এটা তাহলে উত্তর হচ্ছে অপশান খ কৃষ্ণের কৌশলে। এটা নেওয়া হয়েছে আমরা সবাই জানি নীলধ্বজের প্রতি জনা থেকে, এবং যেটা বীরাঙ্গনা থেকে সংকলন করা হয়েছে।
যাই হোক, চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 8 দাগের প্রশ্ন। কী বলছে দেখে নেব। কোন গাছের নিচে ছেলেরা জড়ো হয়ে ধুলো ছোড়াছুড়ি খেলছিল? কোন গাছের নিচে ছেলেরা জড়ো হয়ে ধুলো খেলাখেলি করছিল বা ধুলো ছড়াছড়ি করছিল? সেই জায়গা থেকে আমাদের যে 4টে অপশান রয়েছে, 4টে অপশান আমরা দেখতে পাচ্ছি। তবে আজকের এই প্রশ্নের উত্তরটা আমি বলছি না। এই প্রশ্নের উত্তরটা সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে রইল। আশা করি আমার সমস্ত ভিউয়ার্সরা এই প্রশ্নের উত্তর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। একটু পরিষ্কারভাবে বুঝবার জন্য বলে দিচ্ছি, এটা 10ম শ্রেণীর অদল বদল গল্প থেকে নেওয়া হয়েছে, পান্নালাল প্যাটেল রচিত। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 9 নম্বরে দেখে নেব কী বলতে চাচ্ছে। মহুয়ার দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তাহলে কি দেখলাম, মহুয়ার দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে সেই জায়গা থেকে আমাদের যে 4টে অপশান রয়েছে, 4টে অপশান আমরা সবাই একটু খেয়াল করে দেখে নেব। তাহলে কোনটা হচ্ছে উত্তর, কোনটা? তাহলে তোমরা যেটাই ধরে নিয়েছো মনে মনে, হ্যাঁ, অপশান ঘ, কয়েকটি কবিতা। মহুয়ার দেশ কবিতাটি লিখেছেন সমর সেন। তিনি 1916 সালে, এই 16 সালে জন্ম এবং সমর সেন 1916 সালে রচনা করেছিলেন। তিনি গদ্য ছন্দের কবি। তিনি আজীবন ফ্রন্টিয়ার সম্পাদক ছিলেন। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো যে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য কত পরিশ্রম করে এইরকম প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি। যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে, এবং মক টেস্ট যে শেষে কেমন হলো, যে আমাদের এই পরীক্ষার শেষে কত নাম্বার পেলে সেই স্কোরটা একটু আমাদেরকে জানাবে, এবং জানালের ফলে কোথায় কী খামতি হচ্ছে, কীরকমভাবে যে স্কোর বাড়াতে হবে সেই এরকমভাবে একটা পদ্ধতিগত কৌশল বা এক উপায় বলে দেব। যাই হোক, বেশি কথায় যাব না, চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন। কী বলছে, কবি কী ধরনের বিশেষজ্ঞ? তাহলে সেই জায়গা থেকে আমাদের যে 4টে অপশান রয়েছে আমরা সবাই দেখতে পাচ্ছি, এবং আশা করি তোমরা সবাই উত্তরও ঠিকই করে নিয়েছো। তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে কি, সমষ্টিবাচক বিশেষ্য পদ। কারণ কবি শব্দ বা পদের দ্বারা সমস্ত কবি জাতিকে বোঝাচ্ছে, তাই কবি এখানে সমষ্টিবাচক বিশেষ্য পদ। তারপরে চলে আসবো আজকের আমাদের 11 নম্বর প্রশ্ন। কী বলছে, আজ মাসের পয়লা তলা আন্ডারলাইন করা হয়েছে। তাহলে কী বলছে, এটা বাক্যটি কী? তাহলে আমরা 4টে অপশান দেখা পাচ্ছি। 4টের মধ্যে বলছে পয়লা বলছে, তাহলে সেই জায়গা থেকে আমাদের অপশান ক, পুরাণবাচক বিশেষণ পদ, এটা হবে না। তাহলে হবে যেটা সংখ্যাবাচক। আমাদের পয়লাটা হচ্ছে সংখ্যাবাচকে, তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান গ। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, কে হাতে সংবাদপত্র তুলে নিল? তাহলে সেই জায়গা থেকে আমরা সবাই 4টে অপশান দেখতে পাচ্ছি, এবং 4টে অপশানের উত্তর আশা করি তোমরা সবাই ঠিকই করে নিয়েছো। এটা কোনটা হচ্ছে উত্তর, অপশান ক। এটা নেওয়া হয়েছে কে বাঁচে থেকে নামক গল্প থেকে। এটা কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প। আমরা জানি কি, সারদা কুমার দাস সম্পাদিত ভৈরব পত্রিকার প্রথম বর্ষের শারদ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। 1944 সালে মার্চ মাসে পরিমল গোস্বামী সম্পাদিত মন্বন্তরের গ্রন্থে এই গল্পটি স্থান পায়। বিএসসিতে পড়ার বন্ধুদের সাথে বাজি রেখে তিনি অতসী মামি নামক ছোট গল্পটি লিখেছিলেন, যেটা কিনা বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। যাই হোক, চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 13 নম্বর প্রশ্ন। কী বলছে দেখে নেব। নিরুদ্দেশ হওয়ার সময় শোভনের বয়স কত ছিল? নিরুদ্দেশ হওয়ার সময় শোভনের বয়স তাহলে কত ছিল? আমরা যে 4টে অপশান দেখা পাচ্ছি, 4টের মধ্যে কোনটা হচ্ছে উত্তর, অপশান গ, 16-17 বছর বয়স ছিল। ছোট গল্পকার প্রেমেন্দ্র মিত্রের নিরুদ্দেশ গল্প থেকে এটি সঞ্চয়ন করা হয়েছে। এই নিরুদ্দেশ গল্পটি প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায়। পরবর্তীকালে এই গল্পটি 1947 সালে প্রকাশিত হয়, তার সামনে চড়াই গল্প সংকলনে অন্তর্ভুক্ত করা হয়েছিল। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন দেখে দেব যে তব স্বরে মরিয়া বাঁচিল। কে বেঁচেছিল? তব স্বরে মরিয়া বাঁচিল, তাহলে কে বেঁচেছিল? তাহলে সেই জায়গা থেকে আমাদের যে 4টে অপশান রয়েছে দেখে নিচ্ছি। 4টের মধ্যে আশা করি তোমরা সবাই এর মধ্যে উত্তর ঠিকই করে নিয়েছো, নিজ নিজ উত্তর। তাহলে উত্তর হচ্ছে অপশান খ, রামচন্দ্র। আমরা জানি কি, এটি
মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে। মেঘনাদের তীরে রামচন্দ্রের মৃত্যুর পর কীরকমভাবে বেঁচে উঠেছিল সেই কথা এখানে বলা হয়েছে। যাই হোক, চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন। কী বলছে 15 নম্বরে কী বলছে, জেরমি সন্ডার্স কত বছর ভারতবর্ষে ছিলেন? জেরমি সন্ডার্স কত বছর ভারতবর্ষে ছিল? তাহলে সেই জায়গা থেকে এখানে যে আমাদের 4টে অপশান রয়েছে, 4টের মধ্যে কোনটা হচ্ছে উত্তর? অপশান ঘ, 7 বছর ভারতবর্ষে ছিল। যা আমরা জানি যে তার পরিবারের একজন ভারতবর্ষে চাকরি করত, সেই হিসাবে জন্ম থেকে 7 বছর বয়স পর্যন্ত ভারতবর্ষে ছিলেন। পরবর্তী সময়ে বাবা মার সময় ইংল্যান্ডে চলে গিয়েছিলেন। তারপর থেকে তার ভারত সম্পর্কে একটা মনের মধ্যে একটা আলাদা প্রেম ছিল, ভারতবর্ষের প্রতি আলাদা টান ছিল, এবং পরবর্তীকালে নেচার পত্রিকার মাধ্যমে শঙ্কুর সাথে তার পরিচয় হয়েছিল। চলে আসবে আজকে পরবর্তী প্রশ্ন। 16 নম্বরে কী বলছে দেখে নেব, সময়ে বোঝা যাবে কর্তৃবাচ্য রূপান্তর করতে বলেছে। সময়ে বোঝা যাবে, তাহলে সেই জায়গা থেকে আমাদের যে 4টে অপশান রয়েছে সেই 4টে অপশান ভালো করে দেখে নেব কোনটা হচ্ছে আজকের আমাদের 16 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে সেই জায়গাতে উত্তর হচ্ছে অপশান ক, সময়ে বুঝে নেব। এখানে দেখা যাচ্ছে যে সময় কর্তা, আর এই বাক্যে কর্তাই প্রধান, তারপরে বাকি যেগুলো রয়েছে সবগুলি অপ্রধান, তাই অপশান কটা হচ্ছে আমাদের উত্তর। চলে আসবে আজকে পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 17 নম্বর প্রশ্নে কী বলছে দেখে নেব, কনক পানি চালের ভাত কে খান? কনক পানি চালের ভাত কে খান? তাহলে আমাদের যে 4টে অপশান রয়েছে 4টের মধ্যে কোনটা হচ্ছে উত্তর? তোমরা সবাই যেটা ধরে নিচ্ছ অপশান ঘ, বড়বাবু। এটা মহাশ্বেতা দেবী রচিত ভাত গল্প থেকে নেওয়া হয়েছে, যেটি কিনা ম্যানিফেস্টো পত্রিকায় প্রকাশিত হয়েছিল। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 18 নম্বরের প্রশ্ন। কী বলছে, বসুমতী সেই সময় একটি বিখ্যাত কী ছিল? বসুমতী সেই সময় একটি কী ছিল? তাহলে আমরা দেখে নেব উত্তরটা কোনটা হতে চলেছে। উত্তর অপশান ঘ, পত্রিকা। এটা আমরা সৈয়দ মুজতবা আলী রচিত নবনব সৃষ্টি প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে, যেটি কিনা চতুরঙ্গ থেকে সংগ্রহীত এবং বেঙ্গল পাবলিশার্স থেকে 1960 সালে প্রকাশিত হয়েছিল। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 19 নম্বরের প্রশ্ন দেখে নেব, গড় উপসর্গটি কোন অর্থে ব্যবহার? গড় উপসর্গটি কোন অর্থে ব্যবহার? তাহলে সেই জায়গা থেকে আমরা আমাদের যে 4টে অপশান রয়েছে 4টে অপশান দেখে নেব। তাহলে কোনটা হচ্ছে উত্তর? অপশান গ, না। কেননা আমরা জানি গড় মানে রাজি না হওয়া। আমরা জানি এই উপসর্গের না বা বিপরীত অর্থে ব্যবহার করা হয়, তাই অপশান গটি হচ্ছে উত্তর। চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন দেখে নেব, একটি কলমের দাম ধার্য করা হয়েছে 2500 পাউন্ড। হচ্ছে গড়লে উল্লেখিত 1 পাউন্ড সমান কত টাকা? তাহলে আমরা সবাই এটা দেখতে পাচ্ছি, আমাদের যে 4টে অপশান রয়েছে 4টের মধ্যে কোনটা হচ্ছে উত্তর? অপশান খ, 75 পাউন্ড, 75 টাকা। তাহলে এটা যা আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ হারিয়ে যাওয়া কালিকলম থেকে নেওয়া হয়েছে। যা আমরা জানি বর্তমান সময়ে 1 পাউন্ড সমান 116 পয়েন্ট সামথিং, কিন্তু যে সময়ে গল্পটি লেখা হয়েছিল সেই সময় 1 পাউন্ড সমান 75 টাকা ছিল। চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 21 নম্বর প্রশ্নে কি দেখে নেব, কৃত্তিবাসের গ্রন্থে কোন রাজার নাম উল্লেখ রয়েছে? তাহলে কৃত্তিবাসের গ্রন্থে কোন রাজার নাম উল্লেখ রয়েছে? তাহলে সেই জায়গা থেকে আমাদের 4টে অপশান আমরা সবাই দেখতে পাচ্ছি, 4টের মধ্যে কোনটা হতে চলেছে উত্তর? হ্যাঁ, তোমরা সবাই যেটা ধরে নিয়েছো অপশান ক, গৌড়েশ্বরে। কৃত্তিবাস গৌড়েশ্বরের রাজসভায় অলঙ্কৃত করেছিলেন এবং সেখানে তিনি সংস্কৃত ভাষায় একটি শ্লোক আবৃত্তি করে রাজার মন জয় করেন, যার ফলে রামায়ণ রচনা করার অনুমতি লাভ করেছিল বা পেয়েছিল রাজার কাছ থেকে। চলে আসবো আজকে পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 22 নম্বরে দেখে নেব, সিরাজদৌল্লা নাটকের দৃশ্য বর্ণনায় নবাবের পায়ের কাছে কে বসেছিল? তাহলে সেই জায়গা থেকে আমরা আমাদের যে 4টে অপশান দেখা পাচ্ছি 4টের মধ্যে কোনটা হতে উচ্চ উত্তর? আমাদের অপশান গ, গোলাম হোসেন। কি দেখতে পাচ্ছি যে ঐতিহাসিক ঘটনা সিরাজদৌল্লার জীবন কাহিনী নিয়ে ঘটনাকে কেন্দ্র করে আমাদের নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত এই নাটকটি রচনা করেছিল। চলে আসবো পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 23 নম্বরে কী বলছে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল। তাহলে কবির সঙ্গীতে কি বেজে উঠেছিল সেটা আমরা ধরে নিতে পারি প্রশ্নটা। তাহলে
কবির সঙ্গীতে সেই জায়গা থেকে কি বেজে উঠেছিল। তাহলে আমাদের চারটে অপশান আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি। তাহলে কোনটা হচ্ছে উত্তর? আশা করি তোমরা সবাই এর মধ্যে নিজ নিজ মনোনীত উত্তর পছন্দ করে নিয়েছো। তাহলে উত্তর হচ্ছে অপশান ঘ, সুন্দরের আরাধনা। এটা আমরা কোথা থেকে পেয়েছি? যে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কাব্যগ্রন্থ থেকে, যে পত্রপুট কাব্যের গ্রন্থ 16 সংখ্যক কবিতা, এবং এটা প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 24 নম্বর প্রশ্নে। কী বলছে দেখে নেব। মোল্লা সাহেব কী উদ্দেশ্যে শহরে গিয়েছিল? মোল্লা সাহেব কী উদ্দেশ্যে শহরে গিয়েছিল, সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে সেই চারটের মধ্যে কোনটা হচ্ছে উত্তর? আশা করি তোমরা সবাই ঠিক করে নিয়েছো। অপশান ক, মামলার দিন ছিল বলে গিয়েছিল। মামলার দিন ছিল বলে মোল্লা সাহেব শহরে গিয়েছিল। সৈয়দ মুস্তাফা সিরাজের শ্রেষ্ঠ গল্প গ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে। আজকাল নামক সাপ্তাহিক পত্রিকায় এই গল্পটি প্রকাশিত হয়েছিল। যাই হোক, চলে আসবে আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 25 নম্বরে। কী বলছে? অনেক দূর উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না। বক্তা কে? যে চারটে অপশান রয়েছে আমরা দেখতে পাচ্ছি, চারটের মধ্যে কোনটা হচ্ছে আমাদের উত্তর? হ্যাঁ, অপশান গ। তোমরা যেটাই সবাই ধরে নিয়েছো এটা হচ্ছে উত্তর। যেটা আমরা সবাই জানি যে মতি নন্দী রচিত কোনি উপন্যাসে 8ম পরিচ্ছেদের বক্তব্য। উপন্যাসটি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল। যে এখানে বক্তা বিষ্ণুচরণ ধর খিদির সিংহকে উদ্দেশ্য করে বলেছিল। চলে আসবে আজকে পরবর্তী প্রশ্ন। কি বলছে? তোরাপ কোন নাটকের চরিত্র? তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে সেই চারটে অপশানের মধ্যে দেখে নিচ্ছি কোনটা হচ্ছে উত্তর। অপশান খ, নীল দর্পণ নাটকের অংশ। আমরা সবাই জানি 1960 সালে দীনবন্ধু মিত্র নীল বিদ্রোহের প্রেক্ষাপটে নাটকটি রচনা করেন। 1772 সালে নাটকটি মঞ্চস্থ হওয়ার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। নাটকটি মাইকেল মধুসূদন দত্ত জেমস লংয়ের অনুপ্রেরণায় এর নেটিভ ছদ্মনামে দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নামে ইংরেজিতে অনুবাদ করেছিলেন। চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 27 নম্বর প্রশ্নে। কী বলছে? পরশুরামের কুঠার কার লেখা গল্প? তাহলে সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চারটে অপশান রয়েছে, চারটের মধ্যে কোনটা হচ্ছে উত্তর? আশা করি তোমরা সবাই যেটা ধরে নিয়েছো অপশান খ, সুবোধ ঘোষ। গল্পটি 1942 সালে ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। চলে আসবো আজকে আমাদের 28 নম্বর প্রশ্ন। কী বলছে? দারোগা সাহেব মেয়ে মানুষকে নিয়ে টানাটানি করছেন কেন? দারোগা সাহেব মেয়ে মানুষকে নিয়ে টানাটানি করছেন কেন, কথাটি কে বলেছেন? তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান দেখা পাচ্ছি, চারটে অপশানের মধ্যে কোনটা হচ্ছে উত্তর? অপশান খ, শৌখিন। সতীনাথ ভাদুরী রচিত ডাকাতের মা গল্প থেকে নেওয়া হয়েছে। চকাচকি গ্রন্থ থেকে সংকলিত। 1361 বঙ্গাব্দে শারদীয়া যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়। সেই জায়গা থেকে আমরা চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 29 নম্বর প্রশ্ন। কী হচ্ছে? উনি রীতিমতো হতভম্ব, উনি কে? তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে আমরা অপশান চারটে দেখা পাচ্ছি। উত্তর হচ্ছে কোনটা? অপশান গ, বলি কান্দারি। আমরা সবাই জানি যে কর্তার সিং দুলগাল রচিত অলৌকিক গল্প থেকে নেওয়া হয়েছে এবং এটা অনুবাদ করেছিল অনিন্দ সৌরভ। চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন। কি বলছে দেখে নেব। রক্তের অক্ষরে দেখিলাম। রক্তের অক্ষরে দেখিলাম, রক্তের অক্ষরে কি দেখেছিলেন? রক্তের অক্ষরে কবি এখানে দেখেছিলেন। উত্তর হচ্ছে অপশান খ, আপনার রূপ। রূপনারায়ণের কুলে কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা। কবিতাটি প্রথম 1348 বঙ্গাব্দে জয়শ্রী পত্রিকায় আষাঢ় সংখ্যায় প্রকাশিত হয়। সেখানে কবিতাটির নাম ছিল কঠিনেরে ভালোবাসিলাম। আর আমাদের উচ্চ মাধ্যমিক পর্ষদ পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার সময় নামটি রাখেন রূপনারায়ণের কুলে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আমাদের 30টি প্রশ্ন। আশা করি তোমরা সবাই মক টেস্ট দিয়েছো এবং মক টেস্ট পরীক্ষায় কেমন কী রেজাল্ট করলে সবাই আমাকে কমেন্ট করে জানাবে, এবং যাদের মনে হচ্ছে স্কোরিং কম হচ্ছে তারা কমেন্ট করলে তাদের উপায় বলে দেবো যে কীরকমভাবে আমাদের এই স্কোরিং ব্যাপারটাকে বাড়ানো যায়। যাই হোক, সবাই ভালো থাকবে।